প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। এই করোনাকালীন পরিস্থিতিতে আমরা এই যে ঢাকা কলেজে যে জার্নি শুরু করেছিলাম সেই এপ্রিলে, আজ তা একটি পূর্ণতা লাভ করেছে। তোমরা জানো ঢাকা কলেজ অনলাইন শিক্ষা ব্যবস্থায় আইসিটির ওয়ার্ল্ডের যে কম্পিটিশন সেখানে জাতীয় পুরস্কার পেয়েছে, শ্রেষ্ঠ কলেজের পুরস্কার পেয়েছে। আমরা তোমাদেরকে নিয়ে, আমাদের সারা দেশের শিক্ষার্থীদেরকে নিয়ে এটি গর্বভরে প্রকাশ করছি। এবং আসলে সত্যিকার অর্থে এর মূল আমি বলবো যে অগ্রযাত্রায় যে ভূমিকা রেখেছিলেন ঢাকা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ স্যার, যিনি এখন ঢাকা বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সম্মানিত চেয়ারম্যান। স্যারকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তার নেতৃত্বে আমরা একটা টিম কাজ করেছিলাম। আমাদের সে টিমে ছিল আমাদের শিক্ষকরা, আমাদের কর্মচারীরা যারা কাজ করেছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের ক্লাসে যা শিখবে সে নিয়ে আমি আলোচনা করছি। আমরা দেখতে পাচ্ছি যে আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্ছি আমরা শিখব 3 গণনাগদান বই। 3 গণনাগদান বই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো এই 3 গণনাগদান বই মূলত দুটো অংশ আমরা দেখতে পাচ্ছি, একটি ডেবিট পাস, একটি ক্রেডিট পাস। তো যারা একাদশে আজকে নতুন এসেছো, তাদের অনেকে এসেছে সায়েন্স থেকে, অনেকে এসেছে আর্টস থেকে। তো যারা আর্টস এবং সায়েন্স থেকে এসেছে তারা কিন্তু এটি পারে না। যদিও যারা 9 এবং 10 এসএসসিতে কমার্সে পড়েছিল, বিজনেস স্টাডিজে পড়েছিল, তারা কিন্তু এই 3 গণনাগদান বই পড়েছে। তো আমরা মূলত সকলের উদ্দেশ্যে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। 3 গণনাগদান বইয়ের যে কলামগুলো হবে সেই কলামগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এখানে তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, তারপরে আছে 3টি টাকার গড়, নগদ, ব্যাংক এবং বাট্রা। ঠিক ক্রেডিট পাশে আমরা দেখতে পাচ্ছি এরকম তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা আর টাকার গড় 3টি। তো ডেবিট পাশে এবং ক্রেডিট পাশের মধ্যে ডিফারেন্স একটা কলামে, সেটি হলো ডেবিট পাশে আছে রসিদ নং আর ক্রেডিট পাশে আছে ভাউচার নম্বর, ভাউচার নং, আর বাকিগুলো সেম আছে, মিল আছে। এখানে দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি, একটি ডেবিট পার্ট, একটি ক্রেডিট পার্ট। ডেবিট পার্টে আমরা কি করছি? ডেবিট পার্টে আমরা নগদ প্রাপ্তিগুলো লিপিবদ্ধ করব। আর ক্রেডিট পাশে কি করব? ক্রেডিট পাশে আমরা নগদ প্রদানগুলো আমরা লিপিবদ্ধ করব। আমি এই অঙ্কটি, এই প্রশ্নটি আমরা বোর্ড ফলো করে করব। বোর্ডে আমরা দেখি কিভাবে ছক করতে হয়, আমরা দেখেছি এই ছকটি এখন আমরা বোর্ডে করব এবং করে আমরা একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আমরা 3 গণনাগদান বইয়ের একটি অঙ্ক এখন করার চেষ্টা করব। আমরা বোর্ডে ছক করছি। 3 ঘড়া নগদান বই, এটা হলো আমার ক্রেডিট পাস আর এটি হলো আমার ডেবিট পাস। এখানে প্রথমে হবে তারিখ, তারপরে হবে আমরা এখানে টাকার গড় করব 3টা টাকার গড় করব, আর একটা হলো খতিয়ান পৃষ্ঠা, একটা রসিদ নং, এটা হলো বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা
ব্যাংক টাকা বাট্রা টাকা। ঠিক সেম ভাবে আমরা এবার ক্রেডিট পাশে ছক করব। ক্রেডিট পাশে আমার টাকার গড় হবে কয়টি? 3টি। একটি হবে খতিয়ান পৃষ্ঠা, একটি হবে ভাউচার নং, আর এখানে হবে তারিখ বিবরণ। তারিখ বিবরণ, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্রা টাকা। এই যে আমরা একটা ছক দেখতে পাচ্ছি বোর্ডে, প্রিয় শিক্ষার্থীরা, এই যে ছক দেখতে পাচ্ছ তোমরা, এই ছকের উপর বেস করেই কিন্তু আমরা 3 গণনা গণনার বইয়ের একটি অঙ্ক সমাধান করব। তবে এটি করার আগে আমি একটু ডিসকাস করতে চাই, যারা একেবারে নবীন, যারা এই বিজনেস স্টাডিজে নতুন ভর্তি হয়েছ, অর্থাৎ আর্টস থেকে এবং কমার্স থেকে আমাদের একটা বড় অংশ শিক্ষার্থী সায়েন্সে এসে কমার্সে এসে ভর্তি হয়েছে সায়েন্স থেকে এবং আর্টস থেকে। তো সায়েন্স এবং আর্টস থেকে যারা ভর্তি হয়েছে এখানে এসে, তাদের জন্য আসলে এই বিষয়গুলো ডিসকাস না করলে তোমরা অঙ্কগুলো করতে পারবে না। তো সেজন্য আমি কিছু বিষয় এখানে বোঝাতে চাই। এখানে প্রথমত মনে রাখবে 3 গণনা গণন বইয়ের 2টা পার্ট আছে, 2টা পাশ আছে। এই যেমন আমি যদি এটা মিডল পয়েন্ট ধরি, এই হলো একটা পাশ, এটা ডেবিট পাশ, আর এখানে এইখান থেকে এই অংশটুকু হলো আমার ক্রেডিট পাশ। হ্যাঁ, 2টো পাশ আছে, 2টো পক্ষ আছে, একটা ডেবিট অংশ আর এখান থেকে ধরে এই অংশটা হলো ক্রেডিট অংশ। এই ডেবিট অংশে আমরা যা বসাবো সেটি হলো, আমি নোট লিখে দিচ্ছি, প্রাপ্তি সমূহ। আমি যত টাকা পাবো, আমি যে টাকাগুলো পাবো, আমার কাছে যে ক্যাশ আসবে বা আমার অ্যাকাউন্টে ব্যাংকে জমা হবে, সেগুলো এই প্রাপ্তিসমূহ এই পাশে আসবে। এখান থেকে এইটুকু এই অংশের মধ্যে আসবে। আমি যদি এটাকে ডিভাইড করি, এটা মিডল পয়েন্ট। হ্যাঁ, তাহলে এই অংশে আসবে প্রাপ্তিসমূহ, আর এখান থেকে এই অংশে আসবে প্রদানসমূহ। প্রদানসমূহ অর্থাৎ যত রকমের পরিশোধ হবে, সেটি নগদে পরিশোধ হোক বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ হোক, পরিশোধগুলো আসবে এখানে প্রদানসমূহ, আর এখানে প্রাপ্তিসমূহ আসবে এইখানটায়। প্রাপ্তিসমূহ ডেবিট পাশে আসবে আর প্রদানসমূহ ক্রেডিট পাশে যাবে। তাহলে প্রথম বেসিক ইনফরমেশন আমি রাখবো যে যত রকমের প্রাপ্তি হবে সবগুলো ডেবিট পাশে বসবে, আর যত পরিশোধ হবে সব ক্রেডিট পাশে। ঠিক আছে, এখন আমরা একটা প্রশ্ন দেখব এবং প্রশ্নের আলোকে আমরা সমাধান করব। তাহলে আমরা আশা করি যে আমরা বুঝতে পারবো যে কিভাবে করতে হবে। তো আমি প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। মিস্টার শিকদার 2018 সালের 1 মার্চ তারিখে নগদ 2000 টাকা এবং ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত 5700 টাকা ছিল। শিকদারের ছিল এটি 18 সালের 1 মার্চ তারিখের একটি তথ্য। তো এই যে প্রথম তারিখের যে তথ্যটি, এটি কিন্তু আমার এখানে ব্যালেন্স হিসেবে ছিল। কি হিসেবে ছিল? ব্যালেন্স হিসেবে ছিল। তো প্রথম তারিখের যে ব্যালেন্সটি, সেটি আছে ক্যাশ ব্যালেন্স, আর আছে আমার কাছে কিছু ব্যাংকের ব্যালেন্স। তো এখানে একটু আমি এই যে বিষয়টা, এখানে দেখো 2টো এন্ট্রি আছে, একটা ক্যাশের ব্যালেন্স, একটা ব্যাংকের ব্যালেন্স। একটা বিষয় মনে রাখতে হবে, নগদ যে ব্যালেন্সটা আছে এটা আমার সবসময় ডেবিট পাশে বসে। নগদ ব্যালেন্স আছে 2000 টাকা, ডেবিট পাশে বসবে। কিন্তু ব্যাংকের যে ব্যালেন্স আছে, ব্যাংক জমার যে ব্যালেন্স, সেটি ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে এখানে। তো ক্রেডিট উদ্বৃত্ত যদি থাকে, ক্রেডিট ব্যালেন্স যদি থাকে,
তাহলে এটি বসবে ক্রেডিট পাশে। আমি আবার ক্লিয়ার করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংকের যে ব্যাংক জমার যে ক্রেডিট ব্যালেন্স আছে, এই ক্রেডিট ব্যালেন্সটি কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। আর ডেবিট ব্যালেন্সটি ডেবিট পাশে বসবে। এখন আমরা এটি বোর্ডে করে দেখাতে চাই। তাহলে আমরা প্রথমে তারিখের ঘরে তারিখ লিখব, 2018 মার্চ 1, ব্যালেন্স বিডি। নগদ কত টাকা ছিল? নগদ ছিল 2000 টাকা। তো নগদের গড়ে হবে এখানে 2000 টাকা। আর ব্যাংকে জমার একটা ব্যালেন্স আছে, সেটা আসলে ক্রেডিট ব্যালেন্স আছে, বলা আছে প্রশ্নে। দেখো প্রশ্নটা যে ব্যাংক জমার যে ব্যালেন্স আছে এটা ক্রেডিট ব্যালেন্স, এবং সেখানে বলা আছে ক্রেডিট ব্যালেন্স আছে কত? 5700 টাকা। তো আমি এই 2018 মার্চ 1 ব্যালেন্স বিডি কত টাকা? 5700 টাকা। এই 5700 টাকা এই ঘরে বসবে। 5700 টাকা ক্রেডিট পাশে বসবে। কেন ক্রেডিট পাশে বসলো? এখানে লক্ষ্য করো, প্রশ্নে ছিল হলো বলা যে ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স আছে। যদি ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স থাকে, আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে ছোট করে স্ক্রিনে, যে ব্যাংক জমার যদি ক্রেডিট ব্যালেন্স থাকে তাহলে ক্রেডিট পাশে বসবে। এটা আমাদের নোট রাখতে হবে। তাহলে প্রথমত এখানে ক্যাশ ব্যালেন্সটা বসবে ডেবিট পাশে। এটি নিয়ে কোনো ফাংশন মানে টেনশন নেই, কোনো কনফিউশন নেই। আর ব্যাংক জমার ব্যালেন্সটি যদি বলা থাকে প্রশ্নে যে এটি ক্রেডিট ব্যালেন্স, তাহলেই কেবলমাত্র ক্রেডিট পাশে যাবে। বা এখানে বলা থাকে ব্যালেন্স ব্যাংক জমাতিরিক্ত বলা থাকে কখনো কখনো, তো ব্যাংক জমার অতিরিক্ত উত্তোলন থাকলে সেটা এখানে ক্রেডিট পাশে আসে, আদারওয়াইজ এটি ডেবিট পাশেই বসে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পরের প্রশ্নটা দেখি। পরের কোশ্চেনটা একটু বড় করে দেখতে চাই। যেমন 2 নাম্বার প্রশ্নটি। 2 নম্বরে কি আছে আমরা দেখি। মার্চের 2 বলা আছে নগদ বিক্রয় 12,000 টাকা। মার্চের 2 আমরা মার্চের 2 তারিখ এখন পোস্টিং দিব এখানে। এই মার্চের 2 তারিখ ডেবিট পাশে আসবে। কেন আসবে? এখানে বলা আছে নগদ বিক্রয় 12,000 টাকা। আমরা প্রশ্নটি আবার দেখাচ্ছি। নগদ বিক্রয় 12,000 টাকা। তো নগদ বিক্রয় যদি থাকে, আমরা জানি যে ক্যাশ যদি আমি পাই, প্রাপ্তি হয়, তাহলে এটি ডেবিট পাশে আসে। ঠিক আছে, তাহলে নগদ বিক্রয় 12,000 টাকা। আমি এই যে প্রশ্নটি 2 তারিখে মার্চের, দেখতে পাচ্ছ তোমরা নগদ বিক্রয় 12,000 টাকা। এই নগদ বিক্রয় মানে আমার কাছে টাকা এসেছে, আমি বিক্রয় করেছি, টাকা পেয়েছি। তো আমি যদি টাকা পাই তাহলে এটি কোথায় যাবে? প্রাপ্তি ঘরে আসবে। যদি প্রাপ্তি ঘরে আসে মানে ডেবিট পাশে আসবে। এখানে লক্ষ্য করো তোমরা, আরেকটা বিষয় বলা আছে এখানে, দুটো বিষয় দুটো ইনফরমেশন দেওয়া আছে। একটি হলো নগদ বিক্রয় 12,000 টাকা, যার অর্ধাংশ সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো। নগদ বিক্রয় করেছি আমি 12,000 টাকা, যার অর্ধেক টাকা আমি কি করেছি? সাথে সাথে ব্যাংকে জমা দিয়েছি। তাহলে আমি যদি 12,000 টাকা বিক্রয় করি, তাহলে আমি 12,000 টাকা বিক্রয় করে এখান থেকে আমি কি করেছি? ব্যাংকেও জমা দিয়েছি কিছু টাকা, আর কিছু টাকা আমার কাছে আছে। টাকা যেহেতু আমি পেয়েছি, বিক্রয় করলে টাকা আমি পেয়েছি, প্রাপ্তি হলে এই পাশে আসবে। আমি আগেই বলেছি যে প্রাপ্তিসমূহ এখানটায় আসবে। আর যদি প্রদান থাকে, প্রদানসমূহ এখানে ক্রেডিট পাশে আসবে। তাহলে এখানে এই যে বিক্রয় হিসাব আমি এখন লিখব। কত টাকা পেয়েছি? নগদ বিক্রয় করেছি 12,000 টাকা, তো 12,000 টাকা পেয়েছি। আর বলা আছে যে 12,000 টাকার অর্ধাংশ সাথে সাথে আমি ব্যাংকে জমা দিয়েছি। তো যেহেতু অর্ধাংশ জমা দিয়েছি, তাহলে আমার কাছে ক্যাশ আছে বাকি অর্ধেক অংশ 6,000 টাকা। আর 12,000 টাকার মধ্যে বাকি 6,000 টাকা যেটা অবশিষ্ট সেটা ব্যাংকে জমা দিয়েছি। তাহলে বিক্রয় হিসাব লিখে আমি 6,000 টাকা নগদের ঘরে দিলাম, 6,000 টাকা ব্যাংকের ঘরে দিলাম। কেন দিলাম? প্রশ্নটা আবার দেখব।
ঠিক আছে। দেখো প্রশ্নে বলা আছে মার্চের 2 তারিখে নগদ বিক্রয় 12,000 টাকা, এর অর্ধাংশ সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো। তো অর্ধেক অংশ ব্যাংকে জমা দেওয়ার কারণেই কিন্তু আমি এখন ব্যাংকের ঘরে লিখেছি কিছু অংশ নগদের ঘরে লিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন মার্চের 4 তারিখ প্রশ্নটি বুঝব। মার্চের 4 তারিখের প্রশ্নটি বুঝব। মার্চের 4 তারিখে কি বলেছে? মার্চের 4 তারিখে বলেছে মিসেস শান্তার কথা। হ্যাঁ, শান্তার কি সমস্যা? শান্তার সমস্যা হলো আমরা শান্তার কাছে 6,000 টাকা পাবো। না সরি, শান্তা আমার কাছে 6,000 টাকা পাবে। মিসেস শান্তার পাওনা 6,000 টাকা, শান্তা আমাদের কাছে 6,000 টাকা পাবে। ওই টাকা 10% বাট্রায়, 50% নগদে ও 25% চেকে পরিশোধ করা হলো। তাহলে এই যে শান্তার পাওনা টাকা 6,000, এর একটা অংশ আমরা চেকে দিয়েছি আর একটা অংশ নগদে দিয়েছি, আর তার সাথে দেখো আবার ডিসকাউন্ট আছে, বাট্রা আছে। তাহলে বাট্রার একটা ফাংশন, নগদের একটা ফাংশন, চেকের একটা ফাংশন। বাট্রার একটা ফাংশন, নগদের একটা ফাংশন, চেকের একটা ফাংশন। এখানে তাহলে 3টি বিষয় জড়িত। মিসেস শান্তার পাওনা 6,000 টাকা। তাহলে আমরা এখন এটা বোর্ড করব, বোর্ডে ফলো করব। কিভাবে করছি বোর্ড ফলো করি। মার্চের কয় তারিখ? 4 তারিখ। আমি কাকে টাকা দিলাম? শান্তা হিসাব, শান্তাকে দিলাম। আমি বলেছি প্রাপ্তিসমূহ হলে ডেবিট পাশে আসবে, আর বলেছি যে প্রদানসমূহ যদি হয় তাহলে ক্রেডিট পাশে আসবে। ঠিক আছে, প্রদানসমূহ ক্রেডিট পাশে আসবে। তাহলে এখানে শান্তার কাছে আমি এই যে 6,000 টাকা আমি পরিশোধ করব, এই 6,000 টাকার মধ্যে বলা আছে 10% বাট্রায় টাকা পরিশোধ করা হয়েছে। কত পার্সেন্ট বাট্রায় পরিশোধ করা হয়েছে? 10%। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের নিচে ছোট করে দেওয়া আছে। তাহলে শান্তার কাছে আমি পরিশোধ করব কত টাকা? 6,000, এর 10% কত? 600। এটা হলো কিন্তু এই টাকাটা হলো বাট্রার ঘরে যাবে। এই টাকাটা কোথায় যাবে? বাট্রার ঘরে যাবে, এইখানটায় যাবে। এই শান্তা হিসাব বরাবর এইখানটায় আসবে 6,000 এর 10% 600 টাকা। এই যে বাট্রার টাকাটা, এই বাট্রার টাকাটা আমি কিন্তু পোস্টিং দিলাম। 6,000 টাকার মধ্যে আমি বাট্রা হলো ডিসকাউন্ট হিসাব করছি 600 টাকা। তাহলে 6,000 টাকা থেকে যদি আমি 600 টাকা বাদ দিই, তাহলে আমার কাছে আর থাকে কত টাকা? 5,400 টাকা থাকে, তাই না? এই 5,400 টাকা নিয়েও আবার এখানে দুটো তথ্য দেওয়া আছে। একটি আছে হলো এই টাকাটা আমরা দেখি যে এর 50%, মানে 2 দিয়ে যদি ভাগ করি বা 50% করি, 50% হলো ক্যাশ, 50% কি? নগদ, আর বাকি 50% হলো ব্যাংক, মানে হলো চেক। অর্থাৎ আমি শান্তাকে 6,000 টাকা দিব, তা থেকে সে আমাকে ডিসকাউন্ট দিবে 600 টাকা। 600 বাদ দিলে থাকে 5,400 টাকা। এই 5,400 টাকা আমি কি করেছি? তাকে পরিশোধ করেছি। কিভাবে পরিশোধ করেছি? বলা আছে প্রশ্নে যে নগদে দিয়েছি 50% আর চেকে দিয়েছি 50%। তাহলে নগদে যদি 50% দেই তাহলে এখানে হবে 2700, চেকে যদি 50% দেই এখানেও হবে 2700। তাহলে এই যে তথ্যটুকু, এইটুকু আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। যদি এটুকু বুঝতে পারি তাহলে এখন এটা পোস্টিং দিব। শান্তা হিসাব এখানে হবে 2700, আর এখানে ব্যাংক হিসাব এখানে হবে 2700। তাহলে এবার এই 3টি অ্যামাউন্ট মিলে দেখো 6,000 টাকা হবে। এই 3টা অ্যামাউন্ট মিলে দেখো 6,000 টাকা হবে। এই 3টা মিলে কত হবে? 6,000 টাকা হবে। তাহলে এই যে 6,000 টাকা, এই 6,000 টাকা আমরা 2বার পোস্টিং দিচ্ছি।
একবার হলো 2700 নগদের গড়ে, একবার হলো ব্যাংকের গড়ে 2700, আর বাদটা হবে 600 টাকা। এই যে বিষয়টি আমরা শান্তাকে পরিশোধ করলাম, আমরা মনে রাখছি যে শান্তা আমার কাছে টাকা পাবে, তাকে আমি এটি পরিশোধ করে দিয়েছি। এখন এই টাকাটি নগদের ছিল, কিছু নগদের অংশে গেল, কিছু ব্যাংকে ছিল, ব্যাংকের গড়ে গেল, আর কিছু বাট্টা ছিল, বাট্টার গড়ে গেল। হ্যাঁ, এভাবে আমরা এটি পোস্টিং দিলাম। তাহলে 4 নাম্বার প্রশ্নটি নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এখন আমরা পরের ধাপে যাব। 5 নাম্বার প্রশ্ন, মার্চের 5 তারিখ। মার্চের 5-এ কি আছে একটু দেখি ভালো করে। প্রাপ্য হিসাব ফাহিমের নিকট হতে 10,000 টাকা পাওনার 2% বাট্রায় 4,800 টাকা নগদে, অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। চেকখানি ওই দিনই ব্যাংকে জমা দেওয়া হলো। আমি আসলে ফাহিমের কাছে টাকা পাবো। কত টাকা পাবো? ফাহিমের কাছে আমি পাবো 10,000 টাকা। এই যে 10,000 টাকা পাবো, ওই টাকার 2% আমি বাট্রায় পেয়েছি। তো 2% যদি বাট্রা হয়, 10,000 টাকার বাট্রা 2% হলে কত হবে? 200 টাকা। 10,000 টাকার বাট্রা 200 টাকা। এই 200 টাকা বাট্রায় আমি 4,800 টাকা নগদে পেয়েছি, আর অবশিষ্ট টাকা চেকে পেয়েছি। চেকখানি ওই দিনই ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে আমরা এখানে মনে রাখবো 5 তারিখে চেক পাওয়া মানে, আমরা কিন্তু এখানে একটু এখন দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেছে। চেক পাওয়া মানে এখন আমরা চিন্তা করি কি, ব্যাংকে পোস্টিং হবে। চেক পেলেই আমরা কোথায় পোস্টিং দিব? ব্যাংকে পোস্টিং দিব। অর্থাৎ চেক যদি পাওয়া যায়, ডেবিট পাশে ব্যাংকের কলামে হবে, আর যদি চেক প্রদান করা হয় তাহলে ক্রেডিট পাশে ব্যাংকের কলামে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখন 5 তারিখের এই প্রশ্নটি আমরা বোর্ডে সলভ করব। 5 তারিখ। 5 তারিখে আমরা কি করেছি? আমরা টাকা পেয়েছি। কার কাছ থেকে পেয়েছি? ফাহিমের কাছ থেকে পেয়েছি। তো এখানে হবে ফাহিম হিসাব। ফাহিম হিসাব, ফাহিম হিসাব। ফাহিমের কাছ থেকে আমি পেয়েছি, নগদে পেয়েছি 4,800 টাকা। সো নগদের গড়ে হবে এই 4,800, আর আমি অবশিষ্ট টাকা চেকে পেয়েছি। অবশিষ্ট টাকা কত? এখানে টোটাল টাকা ছিল ফাহিমের কাছে 10,000। লক্ষ্য করো তোমরা, এই 10,000 টাকা থেকে দেখো নিচে দেখানো হচ্ছে যে এই 10,000 টাকা থেকে আমি কিন্তু 4,800 টাকা নগদ পেয়ে গেছি। আর 2% হলো বাট্রা। 2% যদি বাট্রা হয় তাহলে এখানে হবে 200 টাকা। হ্যাঁ, 10,000 টাকার 2% বাট্রা, এই 2%। এই 2% টাকাটা আমরা এখানে বসালাম। ঠিক আছে, এখানে বসালাম। তাহলে এখন এই 10,000 থেকে এই 4800 আর 200 যদি বাদ দিই, 5,000 বাদ দিই, আর অবশিষ্ট থাকে কত? 5,000 টাকা। এই অবশিষ্ট টাকাটা এখানে আমার ব্যাংক কলামে বসবে। ঠিক আছে? তাহলে আমি ফাহিমের কাছ থেকে টাকা পেলাম, নগদ পেলাম, কিছু ব্যাংকে জমা হলো, যেহেতু বলা হয়েছে চেক পেয়েছি এবং চেকটি ব্যাংকে জমা দিয়েছি। চেক ব্যাংকে জমা দেওয়ার কথা না বললেও কিন্তু আমরা এখন চেক পেলেই চেক পেলেই আমরা ব্যাংকের কলামে লিখব। ব্যাংকের কলামে লিখব, আর বাট্টার টাকা বাট্টার ঘরে লিখব। ঠিক আছে? তাহলে আমরা এই যে আলোচনাটুকু, এই বিষয়টুকু আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখন মার্চের 5 তারিখের প্রশ্নটি আমরা দেখলাম। মার্চের 5-এর পরের স্লাইডটি আমরা দেখব। পরের স্লাইডটি এখানে আমরা দেখতে পাচ্ছি মার্চের 15 তারিখের ইনফরমেশন আছে। এখানে এই যে তথ্যগুলো আছে মার্চের 15 তারিখে,
একটু ভালো করে দেখি তো আসলে কি এখানে চেয়েছে। এখানে লক্ষ্য করো যে স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয় এবং বিক্রয় এই কথা বলা। স্বীকৃত বিলের মাধ্যমে ক্রয় বিক্রয় এই জিনিসগুলো আমি একটু বুঝি না। হ্যাঁ, কেন বুঝি না? আমি কিন্তু এগুলো আলোচনা করি নাই ক্লাস, তোমাদেরকে এগুলো শেখানো হয় নাই। স্বীকৃত বিল কি এই বিষয়গুলো বোঝানো হয় নাই, বলা হয় নাই। সো 15 তারিখের ফাংশনের সাথে জড়িত যে টার্ম আছে সেই টার্মটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই। স্বীকৃত বিল কোনো একটি প্রতিষ্ঠানের কাছে আমি কি করেছি, তার সাথে আমি লেনদেন করেছি। যেমন তার কাছ থেকে আমি পণ্য ধারে ক্রয় করতে পারি, আবার তার কাছে আমি ধারে পণ্য বিক্রয় করতে পারি। তো তার সাথে আমার এই যে লেনদেন হয়েছে, এই লেনদেনের বিষয়টি আমরা কিন্তু এখন একটা ডকুমেন্টারি আকারে, যদি আমরা ডকুমেন্ট আকারে তৈরি করি, একটা বিল আকারে তৈরি করি, যেমন এখানে একটা দলিলের মধ্যে বা বিলের মধ্যে লেখা থাকলো যে এত টাকা আমি পণ্য ক্রয় করেছি, ফলে সে আমার কাছে এত টাকা পণ্য দিয়েছে এবং আমি তার কাছে এই টাকা দেনা আছে এবং এই পরিমাণ অর্থ আমি এতদিনের মধ্যে পরিশোধ করতে বাধ্য থাকিব। এই ধরনের একটা ডকুমেন্টস বা ডিড যদি থাকে, এই ডিডটা যদি উভয় পক্ষ স্বাক্ষর করে এবং বিভিন্ন সাক্ষী থাকে, সাক্ষীরাও স্বাক্ষর করে, ফলে এটি কি হয়, এটি একটা আইনানুগ হস্তান্তরযোগ্য ঋণের দলিল হয়। হস্তান্তরযোগ্য ঋণের দলিল, এবং এইটাকেই বলা হয় বিল। আমি একটি কাগজের মধ্যে, নোটের মধ্যে, স্ট্যাম্পের মধ্যে লিখলাম যে আমি রহমান ট্রেডার্সের কাছ থেকে 5,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করেছি। এখন এই টাকা আগামী 2 মাসের মধ্যে তাকে পরিশোধ করতে বাধ্য থাকব। এই জাতীয় কোনো ইনফরমেশন লিখে আমি যদি স্বাক্ষর করি এবং সেও যদি স্বাক্ষর করে, উপস্থিত সাক্ষীরাও যদি এখানে সাক্ষ্য দিয়ে থাকে, ফলে এটি একটি দলিলে পরিণত হয়ে যায়, একটি ডকুমেন্টসে পরিণত হয়ে যায়, যে দলিলকে বলা হয় বিল। এবং এই যে বিল, এই বিল 2 রকমের হয়, আমরা দেখি 2 ধরনের হয়। একটি হলো প্রাপ্য বিল, একটি হলো প্রদেয় বিল। আমরা এখানটায় দেখব যে দুটো বিল আছে। এই মার্চের 15 তারিখে দেখো যে লেনদেনটি দেখতে পাচ্ছ তোমরা, এখানে দুটো বিল আছে। একটি হলো স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয়, আরটা হলো বিক্রয়। যদি ক্রয় হয় তাহলে এই 5,000 টাকা হলো কি আমার ক্রয় করা, মানে আমি টাকা পরিশোধ করব, এটা প্রদেয় বিল। কি বিল? প্রদেয় বিল। আর বিক্রয় মানে আমি টাকা পাবো, পেলে এটা কি বিল? প্রাপ্য বিল। তাহলে সরি, এই যে প্রাপ্য বিল এবং এই প্রদেয় বিল, এই প্রাপ্য বিল এবং প্রদেয় বিল কিন্তু আমরা এখন বুঝতে পেরেছি। আমি যখন পণ্য বিক্রয় করব, তার কাছ থেকে টাকা পাবো, সেই বিলকে আমি বলছি প্রাপ্য বিল। আমি যদি কারো কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করি, তবে টাকা আমি পরিশোধ করব, এটাকে আমি বলছি কি? প্রদেয় বিল। এখানে এখানে আমার যে আলোচনার বিষয়, আসলে আলোচনার বিষয়টি আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব। এতক্ষণ পর্যন্ত ওই টার্ম নিয়ে, স্বীকৃতি বিল নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। নগদান বইতে, এই যে নগদান বইতে আমরা এই মানে তোমার স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় এগুলো কিছু আসবে না। নগদান বইতে এগুলো আসবে না। কেন? এটি অনগদ লেনদেন, এটি নগদ লেনদেন না, এটি অনগদ লেনদেন বা ধারে লেনদেন। যে সকল লেনদেনের কারণে নগদ টাকা আমার কাছে আসবে অথবা আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে, হ্যাঁ, প্রাপ্তি হবে অথবা পরিশোধ হবে, কেবলমাত্র সেই লেনদেনগুলো এখানে এই নগদান বইতে আমরা পোস্টিং দিব। নগদান বইতে আমরা কিন্তু এখানে কোনো ধারে লেনদেন পোস্টিং দিব না। সো 15 তারিখের যে ফাংশনটি, সেটি কোথাও যাবে না। ঠিক আছে, আমরা বুঝেছি প্রশ্নটি, বাট আমরা এটি কোথাও পোস্টিং দিব না। ঠিক আছে, 15 তারিখের লেনদেনটি আমরা কোথাও হিসাবভুক্ত করব না,
আমরা অঙ্কের নিচে নোট দিব যে 15 তারিখের এই লেনদেনটি নগদ লেনদেন নয়, ফলে নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি। এবার আমরা আসি মার্চের 20 তারিখে। 20 তারিখে কি বলেছে লক্ষ্য করো। তোমরা দেখো এখানে লিখেছে তামিমের নিকট হতে 10% বাট্রায় 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো 20 তারিখে। আমি একটু বড় করে এটি দেখাচ্ছি স্ক্রিনে। তো তামিমের নিকট হতে এই যে 10% বাট্রায় আমি পণ্য ক্রয় করলাম, এটি কি নগদে না বাকিতে? এটিও বাকিতে লেনদেন, অনগদ লেনদেন। এটি কিন্তু এখানে আসবে না। আমরা জানি নগদান বইতে শুধু নগদ প্রাপ্তি সমূহ আসবে। নগদ কি সমূহ আসবে? প্রাপ্তি সমূহ আসবে। আর কি আসবে? নগদ প্রদান সমূহ আসবে। প্রাপ্তিগুলো আসবে ডেবিট পাশে, প্রদানগুলো আসবে ক্রেডিট পাশে। কিন্তু 20 তারিখের দিকে তাকাও, তোমরা 20 তারিখের প্রশ্নটার দিকে তাকাও, কি বলেছে? বলেছে তামিমের নিকট হতে 10% বাট্রায় 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। কিন্তু তামিমকে কি আমি পরিশোধ করেছি? না, করি নাই। তাকে আমি কি দিয়েছি? না, দেই নাই। আসলে লেনদেন হয় নাই তার সাথে আমার, একটি ধারের লেনদেন, অনগদ লেনদেন। এই অনগদ লেনদেন বা ধারের লেনদেন এখানে নগদান বইতে হিসাবভুক্ত হবে না। তো এই মার্চের 20 তারিখেও তোমরা নোট দিয়ে দিবা যে এটি একটি অনগদ লেনদেন বা ধারের লেনদেন, ফলে নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি। কিন্তু এখানে কথা আছে, 20 তারিখের সাথে সম্পর্ক রেখে 24 তারিখের একটি ফাংশন আছে। 20 তারিখের সাথে সম্পর্ক রেখে 24 তারিখে একটি ফাংশন আছে। আবার লক্ষ্য করো 20 তারিখের সাথে সম্পর্ক রেখে 30 তারিখেও একটি ফাংশন আছে। অতএব 20 তারিখের যে ফাংশনটি আছে, 20 তারিখের যে লেনদেনটি আছে, সেই লেনদেনের সাথে আমাকে এখন লিঙ্ক তৈরি করতে হচ্ছে 24 তারিখ এবং 30 তারিখ, এই দুটো ডেটের। তাহলে 20 তারিখের এই লেনদেনটির সাথে আমি যখন দুটো বিষয় জয়েন করব একসাথে, একটি হবে কি 24 তারিখের ফাংশন। তো 24 তারিখ কি বলেছে আমরা দেখি। 24 তারিখ বলেছে যে আমি এই যে তামিমের নিকট থেকে যে পণ্য ক্রয় করছিলাম তাকে এবার আমি পরিশোধ করেছি। কি পরিশোধ করেছি? 400 টাকা বাট্রায় 50% নগদে 50% চেকে পরিশোধ করা হলো। এখন আমার প্রশ্ন হলো, তাকে তাহলে কত টাকা পরিশোধ করা হলো? তামিমের কাছ থেকে আমি প্রথম যখন কিনেছিলাম সেটা 20 তারিখে কিনেছিলাম। আমি একটু বোর্ডে রাফ লিখি। আমি 20 তারিখে কিনেছি তামিমের কাছ থেকে কত টাকার পণ্য? 10,000 টাকার পণ্য। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে 20 তারিখে আমি পণ্য কিনেছি তাকে 10,000 টাকার পণ্য। আর এই 10,000 টাকার পণ্য থেকে আমার বাট্রা দিতে হয়েছিল প্রথম 20 তারিখে 10%, তার মানে 1,000 টাকা। 1,000কে বাট্রা দেই তাহলে থাকে কত? 9,000 টাকা। এখন তামিম আমার কাছে 20 তারিখের শেষে এসে বলবে যে আমি তোমার কাছে 9,000 টাকা পাই, আমাকে 9,000 টাকা দাও। সে কিন্তু আমার কাছে এই যে বাট্রা 1,000 টাকা চাইবে না, এটা বাদ। এটা আমরা আগে বাদ দিতেছি। এই বাট্রাকে আমরা বলছি কি বাট্রা জানো? কারবারি বাট্রা। আমরা জানি পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্রার সৃষ্টি হয় তাকে কারবারি বাট্রা বলে। ক্রয় করেছি 10,000 আর বাট্রা দিছি 10%, হলো 1,000, মাইনাস করলাম থাকলো 9,000। এই 9,000 টাকা হলো আমার কিন্তু কি নিট দিতে হবে। তামিমের কাছ থেকে কিনেছি, তামিমকে দিতে হবে কত টাকা? 9,000 টাকা। তো তামিম এই যে আমার কাছে 9,000 টাকা পাবে, এই 9,000 টাকার উপর বেস করে এখন আমার 24 তারিখের ফাংশনটি করতে হবে। এবার 24 তারিখের যে ফাংশনটি সেটা আমরা এখন দেখি। 24 তারিখে বলেছে কি যে তামিমের নিকট থেকে এই যে 9,000 টাকা আমি পাবো, তার থেকে আমি এখান থেকে 400 টাকা বাট্রা আমি আছে। এখান থেকে আমার বাট্রা আছে কত? বাট্রা আছে 400 টাকা। তো 400 টাকা যদি বাদ দেই থাকবে 8,600। এই যে 8,600 টাকা, এই 8,600 টাকা আমি এখন তামিমকে দিব।
আর এই কাজটি করতে হয়েছে আমার 24 তারিখে এসে। 20 তারিখের লেনদেনটি আসতেছে কোথায়? 24 তারিখে। 24 তারিখে এসে সে কি বলছে যে তুমি আমাকে 9,000 টাকা দিবা। তো 9,000 টাকা দাও, আমি 9,000 টাকা ওর কাছে দিতে হবে, দেনা আছে। তো তামিম এখান থেকে আমাকে আরও 400 টাকা ছেড়ে দিল। এই যে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে আমি তাকে দিলাম কত? তাকে দিলাম 8,600 টাকা। তাকে এই যে আমি 8,600 টাকা এখন দিলাম, এই টাকাটা দিলাম দুটো ভাগে ভাগ করে। একটি হলো নগদ, একটি হলো চেক। নগদে কিছু অংশ পরিশোধ করা হয়েছে আর কিছু অংশ চেকে পরিশোধ করা হয়েছে। তো নগদে যে অংশ পরিশোধ করা হয়েছে সেটির পরিমাণ কত? এখানে বলা আছিল যে নগদ হলো 50% আর চেকে হলো 50%। তাহলে 8,600 টাকা যদি হয়, এই টাকার দুই ভাগে ভাগ করি, 4,300 আবার 4,300। এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা এখন আমার নগদের ঘরে যাবে এবং ব্যাংকের ঘরে যাবে। তাহলে আমরা এখন 24 তারিখ লিখে 24 তারিখ এখানে লিখব, মার্চের 24। টাকা দিচ্ছি কাকে? তামিমকে। তামিম হিসাব নগদে করে দিব 4,300, ব্যাংকের করে দিব 4,300, আর বাট্টার ঘরে যাবে 400। হ্যাঁ, তামিম হিসাব লিখে নগদের ঘরে যাচ্ছে 4,300, ব্যাংকের ঘরে 4,300, এই হলো 8,600 টাকা, আর 400 টাকা হলো বাট্টা, এই হলো 9,000 টাকা। তাহলে এই দেখো আমরা এই দুটো টাকা পোস্টিং দিলাম, নগদের টাকা, ব্যাংকের টাকা, আর এই বাট্টা টাকা পোস্টিং দিলাম। এখানে আরেকটি বিষয় রয়েছে, 20 তারিখের যে বাট্টাটি আছে সেই বাট্টা কিন্তু হিসাবভুক্ত হবে না। আমরা জানি কারবারি বাট্টা নগদান বইতে আসে না। নগদান বইতে কোন বাট্টা আসে? যে বাট্টা, হ্যাঁ, আমরা ক্যাশ ডিসকাউন্ট যাকে বলি, যে নগদ প্রাপ্তি এবং পরিশোধের সময় যদি দেনাদার পাওনাদার কোনো টাকা ছাড় দিয়ে থাকে, সেই ছাড়ের পরিমাণটাকে আমরা ক্যাশ ডিসকাউন্ট বলি। অর্থাৎ প্রাপ্তি অথবা পরিশোধের সময় যদি কোনো বাট্টার সৃষ্টি হয়, কোনো ডিসকাউন্টের সৃষ্টি হয়, তাহলে সেই ডিসকাউন্টটা এখানে আমরা পোস্টিং দেব। আর এখানে 24 তারিখে এসে আমরা সেই একই রকমের একটা লেনদেন পেয়েছিলাম, যেটি এখানে পোস্টিং দিয়েছি অলরেডি। এখন আছে আমাদের হাতে 30 তারিখের লেনদেনটি। 30 তারিখে কি বলেছে দেখো, 30 তারিখে বলেছে তামিমকে আমি একটি চেক দিয়েছিলাম। সে তামিমকে চেক দিয়েছিলাম যেটি, সেই চেকটি প্রত্যাখ্যাত হলো। তামিমের চেকটি ডিজনার হলো। তো 30 তারিখে যদি তামিমের চেকটি প্রত্যাখ্যান হয় তাহলে কি ঘটনা ঘটবে আমরা একটু দেখি। 30 তারিখে দেখো, আমরা যে চেকটি আমরা এর আগে 24 তারিখে দিয়েছিলাম তামিমকে দিয়েছিলাম 24 তারিখে, এই চেকটি দিয়েছিলাম 4,300 টাকার চেক। এই চেকটি যদি এখন প্রত্যাখ্যান হয় তাহলে আমার ব্যাংকে কি একটা পরিবর্তন আসবে না? হ্যাঁ, পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসবে? প্রথমত যে পরিবর্তনটি আসবে সেটি হলো, আমি যখন চেক দিয়েছি তখন ক্রেডিট পাশে ব্যাংকের কলামে এটি বসিয়েছে, অর্থাৎ ব্যাংক থেকে টাকাটা মাইনাস হয়ে গিয়েছে। প্রকৃতপক্ষে তো মাইনাস হয়নি। কেন হয়নি? ব্যাংক টাকা পরিশোধ করেই নাই। ব্যাংক কি বলতেছে? যে ব্যাংক কোনো না কোনো কারণে চেকটি ডিজনার করেছে, অর্থাৎ চেকটি প্রত্যাখ্যান হয়ে ফেরত এসেছে। যদি চেকটি প্রত্যাখ্যান হয়ে ফেরত আসে তাহলে আমি আবার এই পাশে ডেবিট পাশে পোস্টিং দিব 4,300 টাকা, আর এখানে লিখব কি? তামিম হিসাব। তামিম হিসাব কয় তারিখ? 24 তারিখ। সরি, 24 তারিখ না, এটি হলো 30 তারিখ। 30 তারিখ তামিম হিসাব লিখে 4,300 টাকা আমার এখন এই ঘরে আসবে, এই ব্যাংকের কলামে আসবে।
তাহলে আমি এরকমভাবে প্রত্যাখ্যাত হলে চেক, ডিজনার হলে ফেরত আসলে আমি উল্টো এন্ট্রি দিব। প্রথম যখন পরিশোধ করেছিলাম তখন যা দিয়েছি, এখন যদি ডিজনার হয় ঠিক এই পাশে দিব। ঠিক অনুরূপভাবে যদি কোনো চেক আমি ব্যাংকে জমা দিয়ে থাকি আগে, পরে যদি সেটি প্রত্যাখ্যান হয় তাহলেও এই পাশে আসবে, অর্থাৎ যে পাশে প্রথম বসিয়েছিলাম তার বিপরীত পাশে। তাহলে এই যে 30 তারিখের লেনদেনটি আমরা এটি পোস্টিং দিয়েছি, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আসলে আমরা এটি কিভাবে হিসাবভুক্ত করব। তো আজকের যে আলোচনার প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর উপর বেস করে আমরা এন্ট্রিগুলোকে এখানে হিসাবভুক্ত করেছি। এখন আমরা কি করব, একটা ব্যালেন্স নির্ণয় করব। কিভাবে ব্যালেন্স নির্ণয় করতে হয় আমরা এখন একটু দেখব। আমরা এখানে ব্যালেন্স নির্ণয় করার জন্য প্রথমে এই নগদের গড়টা যোগ করব, হ্যাঁ, এবং এই যোগের কাজটি করার পরে আমাদের আবার ক্রেডিট পাশেও কিছু কাজ করতে হবে। এখানে আমরা এটা যোগ করব আগে 2 আর 6 8 আর 4 12, 12,800 টাকা। এখানে কত হয়, 2 6 8 আর 4 12, 12,800 টাকা। এই 12,800 টাকা আমরা এখানে বসাবো। আবার দেখাচ্ছি আমি, প্রথমে আমি কিন্তু এখানে যোগ করেছি, যোগফলটা এখানে বসিয়েছি। এই যোগফলটাই এখানে যা আছে, যত টাকা আছে ঠিক সেম টাকাটা আমি এই ঘরে বসিয়েছি। এখানে এটি নগদ কলাম ছিল, নগদ কলামের ঘর, এখানটাও নগদ কলামের ঘর। এখন এই 12,800 টাকা থেকে আমাকে এই দুটো টাকা মাইনাস করে দিতে হবে। তাহলে 4 আর 2 6 আর 1 7,000 টাকা, এখান থেকে 7,000 টাকা মাইনাস করব। তাহলে 12,000 থেকে 7,000 মাইনাস করে কত থাকে, 5,800। এইখানটায় আমি এখন লিখব ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি, এটা মার্চের শেষ দিন হবে 31 মার্চ। যে মাসের অঙ্ক সে মাসের শেষ দিন দিতে হবে। তাহলে আবার আমি একটু জানতে চাই কিভাবে আমি এই ব্যালেন্সটি নির্ণয় করলাম। ডেবিট পাশে সব যোগ করলাম, এই যোগফলের টাকাটি ক্রেডিট পাশে এই ঘরে বসালাম। বসানোর পর এখান থেকে উপরে এই যে দুটো ব্যালেন্স টাকা আছে, এই দুটো টাকা এখান থেকে এই দুটো টাকার যোগফল মাইনাস করে দিলাম। 12,800 টাকা থেকে 2700 টাকা এবং 4,300 টাকা দুটো মাইনাস করে দিলাম, রয়ে গেল কত, 5,800 টাকা। এটাকে আমি বলছি ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি মানে ক্যারিড ডাউন, বিডি মানে ব্রড ডাউন। ব্যালেন্স বিডি মানে ব্রড ডাউন, ব্যালেন্স সিডি মানে ক্যারিড ডাউন। ঠিক অনুরূপভাবে এখন আমাকে আরও একটু কাজ করতে হবে, সেটি হলো ব্যাংকের কলাম। ব্যাংকের কলামে আমি দেখি তো এখানে যোগ করলে কত হয়, 6 5 11 আর 4 15,000। এই পাশে হয় 6 5 11 আর 4 15,300। আর এখানে কত হয়, 5,000 2 7,000 7 4 11,000 12,000 সামথিং। এখানে একটু মনে রাখবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংকের কলাম যোগ বিয়োগ করার সময় তোমরা দুটো পাশই আগে যোগ করে পেন্সিল দিয়ে লিখবা। পরীক্ষার খাতায় কিসে লিখতে হবে, পেন্সিল দিয়ে লিখতে হবে। পেন্সিল দিয়ে লিখে আমরা প্রথমে এভাবে দেখব কত হয়। যেমন এখানে কত হয়, 6 5 11 আর হলো 4 15,300। সে আমি এটা পেন্সিল দিয়ে লিখলাম। তাহলে এখানে কত হয় আমরা দেখি, 5 2 7 4 11 11 8 11 12,700 12,700। এখন আমি দুই পাশে যদি এই পেন্সিল দিয়ে লিখি, এখানেও পেন্সিল দিয়ে লিখেছি, এখানেও পেন্সিল দিয়ে লিখেছি, কোনটা বেশি? যেটা বেশি এটা হলো এই অ্যামাউন্টটা 15,300। যেটা বেশি এটাকে ঠিক রাখবো, এটার উপরে আমি কলম দিয়ে তখন লিখে দিব। এই যে অ্যামাউন্টটা বেশি, এই অ্যামাউন্টটা যদি বেশি হয় এখানে কলম দিয়ে লিখব, যদি এই অ্যামাউন্টটা বেশি হয় তাহলে এখানে কলম দিয়ে লিখব। তো এখানে দেখতে পাচ্ছি আমি দুটোর মধ্যে এই অ্যামাউন্টটা বেশি, সো এটা আমি কলম দিয়ে লিখে ফেলেছি এবং ক্লোজ করে দিয়েছি। এখন এই যে যোগফলটা, এই অ্যামাউন্টটা আমি এখন এই ঘরে বসাবো, এইখানটায় বসাবো। হ্যাঁ,
কারণ আমার এখানে এটা এই ব্যাংকের ব্যালেন্সটা করার সময় এই পাশেও বেশি হতে পারে অথবা এই পাশেও বেশি হতে পারে, ঠিক নেই। আমি কিন্তু আগে থেকে জানবো না, অঙ্ক করার পরে বুঝতে পারবো। তো আমি এখন এই 15,300 টাকা আমি এই ঘরে বসাবো। এখন এই যে 15,300 আমি বসালাম, এইখান থেকে এই 3টা টাকা মাইনাস করতে হবে, 1 2 3, এই 3টা মাইনাস করতে হবে। 5,700 মাইনাস করব, 2,700 মাইনাস করব, 4,300 মাইনাস করব। তাহলে 5 2 7 4 11 12,700। এই যে 12,700 এটা আমি মাইনাস করব, কোথা থেকে মাইনাস করব? এই 15,300 টাকা থেকে। তো 15,300 থেকে যদি 12,700 মাইনাস করি তাহলে থাকে কত? 2,600 টাকা থাকে। এই যে 2,600 টাকা থাকে, এটা হবে আমার এখানে ব্যালেন্স। এই 200 টাকা হবে আমার এখানে ব্যালেন্স। তাহলে কিভাবে পেলাম এটি? আমি ব্যাংকের কলাম যোগ করেছি, এই যোগফলটি এই ঘরে বসিয়েছি, এবার উপরের টাকাগুলো এখান থেকে বিয়োগ করে দিয়েছি, যে অ্যান্সার হয়েছে সেটি এখানে বলেছি কত, 2,600 টাকা, এবং সেটি পোস্টিং দিয়েছি। ঠিক আছে, এই ছিল আমার এখানে কাজ। আর বাট্টার একটা টাকা আছে, বাট্টার ঘর আছে, এই যে বাট্টার ঘর, এই দেখতে পাচ্ছি এখানে 200 টাকা বাট্টা, জাস্ট বাট্টা এটা কি করব, যোগ করে বসাই দিব। এখানে কোনো ব্যালেন্স করতে হবে না, এখানে কোনো যোগ বিয়োগ করে ব্যালেন্স নির্ণয় করতে হবে না। এখানে বাট্টা কত টাকা আছে আমরা দেখি, 600 400 আছে। এই 600 400 1,000 টাকা, এই 1,000 টাকা আমি শুধু এখানে বসিয়ে দিব। তো এই যে বসালাম, এই বসানোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি পুরো 3টা টাকার ঘরই আমার এখানে ক্লোজ হয়ে গেল। এখন এই যে ব্যালেন্স সিডি আমরা নির্ণয় করেছি, নগদের ঘরে এত টাকা আছে, ব্যাংকের ঘরে এত টাকা আছে, এর অর্থ হলো যে আমার কাছে এই মুহূর্তে ক্যাশ ব্যালেন্স আছে 5,800 টাকা। আর এই কলামের যে ব্যালেন্স, তার অর্থ হলো এই মুহূর্তে আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে 2,600 টাকা। কয় তারিখেরটা? মার্চ 31 তারিখে। তো আমরা এই যে টোটাল বিষয়গুলো, এই টোটাল বিষয়গুলো খুব ছোট ছোট করে সুন্দর করে আমরা শেখার চেষ্টা করেছি। এখন আমাদের আরেকটা লাইন লেখার বাকি রয়েছে। এই যে ব্যালেন্স সিডি আমরা লিখেছি এখানে মার্চ 31, এই ব্যালেন্সটি এখন এইখানে আসবে, এটা হবে এপ্রিলের 1। এখানে লিখব ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি কত, 5,800 টাকা। আর এখানে ব্যাংকে আছে কত, 2,600 টাকা। ব্যালেন্স বিডি অর্থাৎ ব্যালেন্স সিডি যত টাকা হবে, ঠিক ব্যালেন্স বিডি তত টাকাই হবে। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আরেকটি বিষয় আমি একটু জাস্ট শেয়ার করতে চাই, যেটি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, এই প্রশ্নের মধ্যে ছিল না, সেটি হলো কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। ব্যাংকে যদি আমি কোনো কারণে টাকা জমা দিই, ক্যাশ জমা দিই, বা ব্যাংক থেকে যদি তুলে নিয়ে আসি ক্যাশ টাকা অফিসের প্রয়োজনে, এই দুটো লেনদেনের বেলায় কন্ট্রা এন্ট্রি হয় বা বিপরীত দাখিলা হয়। এই বিপরীত দাখিলা কি হয়, যদি ডেবিট পাশে হয় নগদের ঘরে, তাহলে ক্রেডিট পাশে হবে ব্যাংকের ঘরে। যদি ডেবিট পাশে হয় নগদের ঘরে, এই ঘরে হয়, তাহলে ক্রেডিট পাশে হবে ব্যাংকের ঘরে। আর ডেবিট পাশে যদি হয় ব্যাংকের ঘরে, তাহলে এটা ক্রেডিট পাশে হবে নগদের ঘরে। কেন হবে? বিপরীত দাখিলা হলো যে আমি টাকা ব্যাংকে জমা দিয়েছি, আমি যদি জমা দেই টাকা ব্যাংকে, তাহলে আমি কি করব, আমি লিখব ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট হলে ডেবিট পাশে হবে এখানে ব্যাংকের ঘরে, আর নগদান হিসাব যদি ক্রেডিট হয় ক্রেডিট পাশে হবে নগদ এখানে। এরকমভাবে ব্যাংক থেকে যে টাকা তুলে নিয়ে আসি, তাহলে হবে কি, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব হবে ক্রেডিট। তখন নগদান হিসাব যদি ডেবিট হয়, ডেবিট পাশে আসবে নগদ করে, আর ব্যাংক হিসাব যদি ক্রেডিট হয়, ক্রেডিট পাশে যাবে নগদ করে। এই যে আলোচনাটুকু, আমাদের এই আলোচনার মাধ্যমে নগদান বইয়ের পরিসমাপ্তি ঘটবে, এবং নগদান বই আমরা এখন পারবো আশা করছি।
পরীক্ষায় কিন্তু এই 3 গণনা গদান বই আসে, আবার 2 গণনা গদান বই আসে। যদি 2 গণনা গদান বই আসে, আমি তোমাদের জাস্ট একটু এক লাইনে শেষ করতে চাই। এখানে শুধু লিখবা 2 গণনা গদান বই, আর এই যে বারটার ঘরটা এটা হবে না, এই বারটার যে ঘর এই ঘরটা থাকবে না। যদি 2 গণনা গদান বই হয় তাহলে সব ঠিক থাকবে, শুধু এই বারটার ফাংশনগুলো থাকবে না। হ্যাঁ, এখানে এই ঘরটা হবে না, এই কলামটা, আর এখানে এই কলামটা হবে না। এই দুটো কলাম বাদ দিয়ে দিলে যা থাকবে সেটি হয়ে যাবে 2 গণনা গদান বই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 2 গণনা গদান বই তোমাদের শেষ, 3 গণনা গদান বইও শেষ। সামনে পরীক্ষা আছে, সেই প্রস্তুতি নাও, এবং সেই প্রস্তুতি যেন ভালো হয়, সুন্দর হয়। আমাদের ক্লাসগুলো যারা ফলো করেছো নিশ্চয়ই তারা এখান থেকে কমন পাবে আশা করছি। আর পরীক্ষা কিন্তু থিওরি আসবে, আমরা কিন্তু অঙ্ক করেছি মূলত ক্লাসগুলোতে, তাই না? তোমরা থিওরিগুলো বাসায় একটু ভালো করে পড়বা, থিওরিও আসবে, কিছু অঙ্কও থাকবে। তো ভালো থাকো সবাই, সুস্থতা কামনা করছি, আমাদের জন্য দোয়া করবা, আমাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।